স্নিগ্ধবিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব ১০। সতর্কীকরণ। এই গল্পে খুবই অশালীন ভাষা ও গালাগালির ব্যবহার রয়েছে, যা সকল পাঠকের জন্য উপযুক্ত নাও হতে পারে। পাঠকদের নিজ বিবেচনায় পড়ার অনুরোধ করা হচ্ছে। সময় এখন সকাল প্রায় ১:৩০টার কাছাকাছি। গতরাতে একটু হালকার ওপর ঝাপসা বৃষ্টির দেখা মিলেছিল। রাতে বৃষ্টি হয় ধরা গিয়েছিল সকালে হবে হয়তো, কিন্তু তা আর হয়নি। ফজরের খানিকক্ষণ থেকেই বৃষ্টি থেমে গেছে। সূর্য উঠেছে তার তেজি রোশনি নিয়েই। এ কদিন রোদ প্রচণ্ড রকম থাকলেও হাওয়া বাতাস ছিল না তেমন একটা, কিন্তু আজ ভিন্নতা দেখা মিলল। যেমন প্রখর রোদ আছে, তেমন হাওয়া বাতাসও আছে, তাই গরমটা একটু কম লাগছে। নাজহা রান্নাঘরে সবজি কাটছিল, তখন বিবিজান বলে ওঠেন তৌসিরকে ডেকে দিতে, বেলা বেশ হয়েছে। নাজহা বিবিজানের কথা এসেছে রুমে ওকে উঠাতে। আরও ৩বার ডেকে গেছে, কিন্তু তৌসির ওঠেনি। ডাকলে উল্টো খবিশের মতো অমৃতবাণী নিক্ষেপ করে মুখ হতে। নাজহা ঘরে এসে দেখে তৌসির এবার পেট উল্টে বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। লুঙ্গি হাঁটুর কিছুটা নিচে উঠে গেছে, এতে ওর সাদা লোমযুক্ত পাদয় স্পষ্ট নাঝার নজরে। নাঝা এক পলক তাকিয়ে দ্বিতীয়বার সাহস করে না থাকাতে পা থেকে সরিয়ে দ্রুত পায়ে তৌসিরের মাথার কাছে এসে দাঁড়িয়ে ওকে ডাক দেয়, এই যে, আপনি কি উঠবেন না? তৌসির ঘুমিয়ে থাকলেও ভেতর সজাগ, খুব ঘুম পাচ্ছে, কিন্তু ঠিকমতো ঘুমের দেশে পাড়ি জমাতে পারছে না। একটু ঘুম লাগলেই নাজহা এসে শুরু করে মাসির মতো ভ্যান ভ্যান। তৌসির যে অবস্থায় শুয়েছিল ওভাবে থেকেই তন্দ্রাচ্ছন্ন সুরে বলে, এই সিনাল, তোর কিতা হইছিল? ঘুমাইতে দেশ না কেন? এমন বৈরাগিরি করতেছস কেন? নাজহা তৌসিরের কথায় রেগে যাওয়ার কথা, কিন্তু রাগটা ঠিক ভর করে না। আর কি বা করবে রেগে? এমন বাণী ওর শুনতেই হবে। ও এবার কশাঘাতের গলায় বলে তৌসিরকে উদ্দেশ্য করে, বিবিজান বলেছেন আপনি ঘুম থেকে এবার না উঠলে আপনার লুঙ্গি একটানে খুলে নিতে। নাঝার মুখের বাণী তৌসিরের কানে পৌঁছাতেই ও আলস্য মাখা কণ্ঠে বলে ওঠে, সিসি, কিসব বেইজ্জতি কথাবার্তা কোষ বেটি, সুন্দর কইরা ক। নাঝা বিষাদঘন ঝাঁঝালো সুরে বলে, আমি বলিনি, আপনার বিবিজান বলেছেন উঠুন, এখন বেলা 10টা বেজে গেল। কিন্তু তৌসিরের একটা কথাও কান নেয় না। সে আগের মতো শুয়ে থাকে। এই মায়াটা বড্ড জ্বালায় ওকে। সব কিছুতেই হিংসে করে, একটু ঘুমাতেও দেখতে পারে না। বিয়ে করে করে বউ না বিপদ নিয়ে আসলো। এই জন্য হয়তো কিছু মানুষ বলে বিয়ে করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল। তৌসির অলস অলস কণ্ঠস্বরে ধারণ করে, সাওয়া সাওয়া করিস না তো, বেহায়াদব মহিলা, একটু ঘুমাইতে দে। নাঝার এবার রাগ উঠছে, ভীষণ রাগ উঠছে। উঠারই তো কথা, অসভ্য পুরুষ একটা। নাজহা এবার তীব্র রাগমাখা কণ্ঠে বলে, দেখুন আমি বিরক্ত, আমি খুবই বিরক্ত আপনার এসব ফালতু কর্মে, তাই তাড়াতাড়ি উঠুন। তৌসির শোনে না, ও কপাল কুঁচকে ঘুমালো সুরে বলে ওঠে, কাওয়ার মতো এমন প্যান প্যান করিস না লো, নয়তো কাশেমপুরের কবরস্থান রাইখে আসমু গিয়ে এখন। আপনি উঠবেন নাকি আমি আপনার উপর পানি ঢালবো, কোনটা? আমি উঠতাম না, কইছি তো উঠতাম না। এবার তুই যে সাওয়া করার কইরা নে। নাজা এবার হাত বাড়িয়ে খাট পাশে উপরে এক গ্লাস পানি রাখা ছিল, ওটা নিয়ে দাঁত চেপে তৌসিরের উপর ছুঁড়ে মারে। তৌসিরকে মনে মনে বাঘের মতো ভয় পেলেও এই এমন কাণ্ড ঘটিয়ে বসে নাঝা। তৌসির তো ঘুমের তালে নাঝার কথা এত পাত্তা দেয়নি, কিন্তু এখন চোখ মুখ কানে পানি প্রবেশ করতেই এক লাফে উঠে বসে। উঠে নিজের গায়ের দিকে তাকায়, চুপচুপিয়ে পানি পড়ছে, বিছানাও কিছুটা ভিজে গেছে। সেদিনও এমন করেছে এই বেয়াদব মহিলা, আজও এমন করলো। তৌসিরের মন তো চাইতেছে চটকানা মেরে নাক মুখ সমান করে দিতে, কিন্তু না, চিত্তরাগে ফেটে পড়লেও কিছু করা যাবে না। তৌসির উঠে নিজের পা দুটি আগলা করে সামনের দিকে প্রসারিত করে বসে, দুই হাতে দুই দিকের বিছানার চাদর খাবলে ধরে জোরে জোরে শ্বাস ছাড়ে, যাতে রাগটা একটু হলেও কমে। নাঝা ঠায় দাঁড়িয়ে তৌসিরের ওপর চোখ বুলাচ্ছে। এখন হয়তো ওকে দুই একটা থাপ্পড় নিশ্চয়ই মারবে, এই বিষয়ে নাঝা নিশ্চিত। কিন্তু তারপরও সরছে না, কারণ ভয় পেলেই ভয়ে দৌড়ায় না, আর না পেলে ভয়কে জয় করা সম্ভব হয়। তাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে, যা হবার হবে, পিছু হটা যাবে না। তৌসির মুখ তুলে নাঝার ন্যায় তাকায়। হাত দিয়ে তো কিছু করতে পারবে না, কিন্তু মুখ দিয়ে তো দু একটা অমৃতবাণী শোনানোই যায়। তৌসির কঠোর চোখে ওর ন্যায় তাকালেও মুহূর্তে সেই কঠোরতার একগুচ্ছ নিমেষ ভরা মায়া ভর করে। ভর যে করবেই, মায়া লাগতে যে বাধ্য। এই মেয়েটার মুখখানা যে শুধু মায়ের জন্য বরাদ্দ। নাঝার কালচে সবুজ পান্না নয়না দুটোর ন্যায় তাকিয়ে কঠিন কিছু বলা তৌসিরের জন্য বড্ড কষ্টদায়ক। কিছু ভেতর থেকে বের হয়নি, না যে কিছু বলবে। বলার ভাষাটুকুই স্বল্প সময়ের জন্য কোথাও একটা লুকিয়ে যায় বোধ হয়, নয়তো কিছু একটা বলতে পারত।
এই সবুজ চিত্রা নয়নার মোহের সামনে সে সব বিষাক্ততা চাপা পড়ে যায়। তৌসির এত মোহের আবেশে ডুবেও বলে ওঠে, মানুষ বিয়া করে আনে ঘরে বউ, আর আমি আনছি এক আখেরি গজব গাদ্দারনি। নাজা ভুরু কুচকায়, ভেবেছিল তৌসির ওকে হয়তো মারবে, কিন্তু না, তৌসির তেমন কিছু করলো না। কিন্তু কেন করলো না? হয়তো কোনো কারণ আছে, নয়তো ছাড় দেওয়ার মানুষ আর মায়া করার মানুষ তৌসির নয়। নাজা হাতের গ্লাসটা খাট পাশের ওপর রাখতে রাখতে বলে, বিছানা জাজিম ছাদে মেলে দিয়েন চা খেয়ে এসে। তৌসির ওর কথায় ওর মুখপানে তীক্ষ্ণ চোখে চাই। কত বড় সাহস! এই শয়তান্নি ভিজালো নিজের ঝাল ঝাড়তে, আর এখন ওকে অর্ডার করছে নিয়ে শুকাতে। এই মায়া তো শেখ হাসিনার চেয়েও ভয়াবহ। আগে ভাবতো শেখের মাইয়াই হয়তো এই দেশে সবচেয়ে ভয়াবহ মহিলা ছিল, কিন্তু এখন তো ওর ধারণাটা পাল্টে খেয়ে গেল। এই ভেবে তৌসির নাজহাকে তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, আগে ভাবতাম এই দেশে হয়তো শেখের মাইয়াই ছিল একমাত্র ভয়ঙ্কর চিজ, কিন্তু তালুকদারের মাইয়া তুমি তো দেখি তার থেকেও 20 গুণ আগাইয়া। নাজহা তৌসিরের কথায় তীক্ষ্ণ সুরে বলে, আমি কি করলাম? তৌসির নাজের এই কথার জবাব না দিয়ে হাই দিতে দিতে বলে, তোর দাদারে আইয়া কইস ছাদে নিয়া দিতে, আমি পারতাম না লো সিনাল এসব করতে। কেন? আমার দাদা কি বিছানায় ঘুমান যে উনি দিবেন? তো আমার নানা কি এটা ভিজাইছে যে আমি গিয়ে এই কাইলজাপুরা রোডের মধ্যে ছাদে উঠতাম? নাজহা তৌসিরের কথায় মেজাজ দেখিয়ে বলে, আচ্ছা তাইলে দিয়েন না। বিছানায় না আমি থাকি আর না আমার দাদা, তাই ঠেকা আমার পড়ে নাই। এই বলেই নাজহা একটু দূরে সরে বিছানার কোণে রাখা খাতাটা ভাঁজ করতে থাকে। তৌসির কাঁথা উঠায়নি, কিন্তু অগোছালো ঠিকই করেছে। অশান্তির ওপরে অশান্তি, কিন্তু ওর এই দূরে সরে যাওয়া তৌসিরের ঠিক পছন্দ হয় না। তাই কিছু মুহূর্ত চুপ থেকে নাজহাকে ডাক দেয়, নাজহা, এদিকে একটু আও তো। নাজহা ভ্রু কুঁচকে বলে, কেন? আও না, একটা কথা কইতাম। নাজা কাঁথা রেখে তৌসিরের দিকে তাকায়, মনে হয় তৌসির কিছু বলবে, কিন্তু কি বলবে তাই কৌতূহল মেটাতে এগিয়ে গিয়ে তৌসিরের পাশে দাঁড়ায়। ও দাঁড়াতেই তৌসির স্বল্প সময় চুপটি করে অন্যায় চেয়ে রয়, তারপর আচমকা হাত বাড়িয়ে এক টানে নিজের উরুর উপর নাঝাকে টেনে নিয়ে বসায়। নাঝার শরীরটা বেশ পাতলা, তাই এক টানে নিজের এতটা কাছে নিয়ে নিয়েছে। নাঝার দম বেরিয়ে আসার উপক্রম, চোখ বড় বড় করে সামনে তাকিয়ে রয়। তৌসির এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে, অন্য হাতে ওর কাঁধে হাত রাখে। নাজহার চিত্ত ফাটতে শুরু করে। বিষাক্ততাই এই ছোঁয়া ওর কাছে বিশেষ সমতুল্য। নাজহা ঘাবড়ে যায়। কি ঠিক করতে যাচ্ছে তৌসির বোঝা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে নাজহার পক্ষে। তৌসির নাজহার কৃষ্ণনয়নের ন্যায় চোরা দৃষ্টি এক নজর তাকায়। দেখতে পায় নাজহা এদিক ওদিক মিছিমিছি তাকাচ্ছে আতঙ্কে। তৌসির ওর হরিণ নয়নে এই আতঙ্ক দেখে স্বল্পাংশ সময় নাজহার তপ্তশির মুখপানেই চেয়ে থাকে। তবে তৌসিরের এই চাহনির ফাঁকে এক চিলতে কিঞ্চিত হাসি লুকিয়ে রয় বটে। তৌসির নাজহার কাঁধ থেকে হাত তুলে ঘাড় পিছিয়ে ধরে। নাঝার গালে নিজের গাল চেপে নাঝার নাসিকায় নিজের নাসিকা ঠেকিয়ে জোরে শ্বাস ছাড়ে। নাঝার সারা দেহখানা পাথরের ন্যায় স্তব্ধ হয়ে যায় এই কাণ্ডে। যার ভেতরখানা ছ্যাঁকা খেয়ে গেছে ভয়, কষ্ট আর বিতৃষ্ণায়। নাঝা এই মুহূর্তে অনুভব করছে এক ছিন্ন ভিন্ন শূন্যতা, যা ভয় আর ঘেন্নায় ধোয়া হয়ে উড়ে যাচ্ছে। তৌসিরের ভেজা গাল আর ধারালো দাড়ির স্পর্শে বুক চিরে যাচ্ছে, সাথে লেগে আছে ঘেন্নার বিষ। তৌসিরের খুঁচে খুঁচে দাড়িগুলো ওর নরম গালে কাটার মতো বিঁধছে। নাঝা চোখ বুজে নেয় ভয়ে। ওর শক্তি নেই তৌসিরকে সরানোর, আর না আছে ইচ্ছে। কারণ নাঝা জানে তৌসির আজ নয়তো কাল নিজের অধিকারটুকু ঠিকই নিয়ে নেবে। এটা তো ওর অধিকার, এটা তো ওরই হক। কিন্তু এটা বোঝার পরও, জানার পরও গা ঘিনঘিনে অনুভব হচ্ছে কেন ওর? চোখ বুজলেই তালহা ভাইয়ের স্নিগ্ধ মুখশ্রী ভেসে উঠছে। দম গলার কাছে এসে আটকে গেছে এই মুহূর্তে। তৌসির ওকে ছাড়ছেই না, উল্টো ওর ঠোঁটের কোণে নিজের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে মৃদু স্পর্শে। নাঝা নিম্ন সুরে বলে, আমায় ছাড়ুন তৌসির, ভালো লাগে না এসব। তৌসির ওর কথায় চাপা হেসে ফিসফিসিয়ে বলে, আমার ছোঁয়া ভালো লাগে না? নাঝা তৌসিরের কথায় চোখ বুজে উত্তর দেয়, ভারী ঘেন্না লাগে। তৌসির নাঝার মুখের বাণী শুনে খানিকটা স্যাঁতে যায়। নাঝার গালে আরও শক্ত করে নিজের গাল চেপে ধরে রুক্ষ সুরে বলে, তাহলে যার ছোঁয়া ভালো লাগে তার কাছে হাঙ্গা বইতে আমার কাছে বইলি কেন? নাঝা তৌসিরের কথায় ওর বুকে ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিয়ে তৌসিরের চোখে চোখ রেখে বলে, আমার নিজ ইচ্ছেই কিছু হয়নি। তৌসির নাঝার কথায় ওর দিকে খানিকটা সময় তাকিয়ে থাকে আর চোখে, তারপর মৃদু হেসে নাঝার চুলে হাত বুলিয়ে বলে, এত ফ্যাত ফ্যাত করিও না, নয়তো কেটে ফিস ফিস কইরা এক পিস সুরমা নদীতে, এক পিস কুশিয়ারাই আর আরেক পিস দেমু ভাসাইয়া জাদুঘাটাই। নাঝা তৌসিরের কথা আর একটা বাণীও অপচয় করে না। তৌসিরের কাছ থেকে সরে যাওয়ার জন্য উদিত হয়, কিন্তু তৌসির ওকে যেতে দেয় না।
ওর কোমর জড়িয়ে শক্ত করে বসিয়ে বলে, এমন কই মাছের মতো ছটফট করো কেন? কই মাছ খায় নাকি বেশি? নাজা দাঁত চেপে বলে, আমাকে ছাড়ুন, তুমি একটু বসো, কিছু দরকারি কথা কইতাম। আমি শুনতে ইচ্ছুক নই। আমি কইছি শুনবি তার মানে শুনবি, এত এক্সট্রা কথা কস কেন? আমার মুখ আমি বলবো, তাতে আপনার কি? যখন থাপড়াইয়া মুখ কান ফাটাইয়া দিমু তখন বুঝবি আমার কি। অতিরিক্ত বলে ফেলছেন কিন্তু। বালগিরি তইয়া আমি যে সাওয়া কইতেছি এইডা হুন। নাঝা চুপ হয়ে যায়, তৌসির এবার বলে, তুমি দেখতেছি সবসময় ফ্যান সাইডা রাখো। শোনো, এভাবে রাখলে ফ্যানের রেগুলেটর চইল্লা যায়, তাড়াতাড়ি ফ্যান নষ্ট হয়ে যায়। যখন রুমে থাকবা না তখন যেন ফ্যান বন্ধ থাকে। যখন বাথরুমে যাইবা তখন বন্ধ করে যাইবা, যখন বেলকনিতে যাইবা বন্ধ করা যাইবা। একটানা ফ্যান লাইট বেশি সময় জ্বালাইয়া রাখবা না, বুঝলা? নাঝা তৌসিরের কথাগুলো শুনে, তবে এক কান দিয়ে ঢোকায় অন্য কান দিয়ে বের করে উত্তর দিকে উড়িয়ে দেয়। তৌসির নিষেধ করছে না এসব করতে, এখন আরও বেশি করে করবে। যা তৌসির না করবে তা 100 বার করবে। তবে এই মুহূর্তে নাঝার আরেকটা কথা মনে পড়ে যায়। সকালে যখন ও রান্নাঘরে গিয়েছিল তখন বিবি জান কথায় কথায় ওকে খোঁচা দিয়ে বলেছিলেন, বুঝলে নাঝা, চিংড়িতে যতই লবণ মাখাই না কেন, কাঁচা গন্ধটা কিন্তু মাথায় উঠবেই। এটা উনি ওকেই খোঁচা মেরে বলেছেন। এটা তৌসিরকে জানানো উচিত কেন ওকে খোঁচা মারবেন। নাঝা মুখ তুলে তৌসিরের শুষ্ক চোখে তৌসিরের ন্যায় তাকায়, কারণ ও জানে ওর এই চাহনিতে তৌসিরের অন্তর গলে না পড়লেও নরম ঠিকই হবে। নাঝা হালকা মাথা কাত করে আলতো সুরে জিজ্ঞেস করে, আচ্ছা একটা কথা বলি, শুনবেন? মুহূর্তের মধ্যে এত নরম বদল দেখে খানিকটা চমকে তাকায় তৌসির, ভ্রু কুঁচকে বলে, শুনবো, বলো। নাঝা অনুমতি পেয়ে মনে মনে হালকা খুশি হয়ে স্নিগ্ধ সুরে বলে, সকালবেলা বিবিজান আমায় বললেন, বুঝলে নাঝা, চিংড়িতে যতই লবণ মাখাই না কেন, কাঁচা গন্ধটা কিন্তু মাথায় উঠবেই। আচ্ছা, এর মানে কি তৌসির? আমি ঠিক বুঝলাম না, এটা কি খারাপ কিছু নাকি? উনি মজা করলেন। তৌসির নাঝার কথায় ঠিক কি উত্তর দেবে বুঝে পায় না। ওর বিবিজান নিশ্চয়ই নাঝাকে খোঁচা দিয়ে বলেছেন, এখন কি বলবে এর উত্তরে। তাই তৌসির ওকে জিজ্ঞেস করে, তুমি এর উত্তর কিছু বলছো? নাঝা দুদিকে মাথা নাড়িয়ে উত্তর দেয়, আমি বুঝিনি বিধায় শুধু মেকি হেসে মাথা নাড়িয়েছি। নাঝার এই তরল আচরণটা অতলান্ত মনে ধরে। তৌসির নিজ অনিচ্ছায় মৃদু হেসে নাঝার মাথা আলতো করে নিজের বক্ষে জড়িয়ে ধরে। নাঝা আর বিপত্তি করে না। ও নিজের ডান বাড়িয়ে তৌসিরের পিঠে এক এক করে আঙুল দিয়ে ধীরে ধীরে খাবলে ধরতে থাকে। তৌসিরের বুকে মুখ গুজে ঠোঁট টেনে এক শয়তানি হাসি ধরে রাখে। এটা সহজ ভাষায় বলতে গেলে তৌসিরকে কান পড়া দিচ্ছে নাঝা। সেটা হলে সেটাই দিচ্ছে। তৌসির বিয়ে করে এনেছে ওকে, অন্য কেউ নয়, তাই অন্য কারো অধিকারও নেই ওকে খোঁচা মেরে কথা বলার। ওর দায়িত্ব ছিল তৌসিরের কানে পৌঁছে দেওয়া, আর তা সুন্দর মতোই করে নিয়েছে। এবার বাকিটা তৌসিরের হাতে। এটা ভেবে নাঝা তৌসিরের পিঠের সে শার্টটা খাবলে ধরে। এই বুকে মাথা গোজার ইচ্ছে ওর নেই, কিন্তু পরিস্থিতি বাধ্য করছে ওকে এটা করতে। তৌসিরের গায়ের লোম খাড়া হয়ে যেতে শুরু করে। বুক ধড়ফড় করছে নাঝার এই স্পর্শে। তৌসির কাপা হাতে নাঝার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আর কেউ কিছু বললে তুমি আমায় আয়সা বইলো, আমি দেইখা নিব। আর বিবিজান কি বলছেন আমিও বুঝিনি, তাই জিজ্ঞেস কইরা তোমাকে জানাই মনে। নাঝা মৃদু স্বরে বলে, আচ্ছা। বলে তৌসিরের দিকে সরে গিয়ে উঠে দাঁড়িয়ে ওড়না ঠিক করতে করতে বলে, আপনি নিচে যান, আমি এটা গুছিয়ে আসছি। তৌসির ওর কথায় মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে যায়। ঘুম আর বইয়ের মায়া কাটিয়ে রুম থেকে বেরিয়ে যায় লুঙ্গি ঠিক করতে করতে। তৌসির করিডোরে এসে ঘুমালো চোখে চারপাশে তাকায় আর এক চিলতে হাসে। তৌসির ঠিকই ধরে নিয়েছে নাঝার চালাকি। যে মেয়ে দুনিয়া ভেজে খাইতে পারে সে নাকি এই সামান্য কথা বুঝবে না। তা কি আবার হয় নাকি? তৌসির ঠোঁট চেপে হাসে এটা ভেবে, যে যাই হোক নাজা ওকে বলেছে তো, আর বউরা তো আর এমনি অভিযোগ করে, কিন্তু ওর বিবিজানকে জিজ্ঞেস করবে না। ও চায় না জিজ্ঞেস করতে, যদি জিজ্ঞেস করে তবে ওর যে বিবিজান নাজাকে উনি দু চোখে দেখতে পারবেন না। আর পরে, তাই এটা আপাতত বাদ। নাজাকে কিছু একটা বলে বুঝিয়ে নিবে। তৌসির দাঁড়িয়ে আছে, তখনই পেছন থেকে ওর বাবা বলে ওঠেন, কিরে, ইজ্জত মাল দিছে? তৌসির বাবার গলা শুনে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে বলে, দিছে আব্বা, হালা ইজ্জত বেইজ্জত হইয়া দিছে। ওর বাবা এগিয়ে এসে মুচকি এসে বলেন, দিলেই হইল। তার সাংসারিক জীবন কেমন যাচ্ছে? তৌসির ওনার কথায় চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আর কি সংসার আব্বা? তোমার মাই আমার বউরে খালি খুসা মাইরা কথা কয়। আমার বউ আবার সব কিছু বুঝে না। পরে আইসা আমারে জিজ্ঞেস করে এটার মানে কি, ওটার মানে কি। আজ জিজ্ঞেস করতেছে চিংড়িতে যতই লবণ মাখাই না কেন, কাঁচা গন্ধটা কিন্তু মাথায় উঠবেই, এইটার মানে কি।
এটা নাকি ওরে বিবিজান কইছেন। ওর আব্বা এটা শুনে ভারী শ্বাস ছেড়ে বলেন, কি কইতাম কত এখন। আচ্ছা আমি কলে কৌশলে আম্মারে কই মুনে এসব না করতে, মাইয়াডা অনেক ছোট। তৌসির মাথা নাড়িয়ে বলে, তোমার ইচ্ছে কইলে কও, নাইলে আমার বউ আমার মগজ খাইয়া নিব। এই বলে বাপ ছেলে সামনে আগাতে থাকে নিচে যাওয়ার জন্য। সময় এখন দুপুর গড়িয়ে 11টায়। চারপাশে উত্তপ্ত রোদের দাপট, মনে হচ্ছে আগুনের হাতছানি ছড়িয়ে আছে বাতাসে। ইদানিং গরমের খামখেয়ালি খেয়াল থামছেই জানে না, মনে হয় একটানা দগ্ধ করছে ভূমি ও মানুষকে। আকাশের কোণে কোথাও নেই মেঘের আভাস, নেই শীতল বৃষ্টির সান্ত্বনা, শুধু অনাবৃষ্টির বিরামহীন তাপে ক্লান্ত পৃথিবী হুহুতাশ করছে। গরম আর গরম। এই গরম সহ্য করতে না পেরে রুদ্র এসে ডুব দিচ্ছে শিকদার বাড়ির বড় পুকুরে। বড় পুকুরের পানি বেশ ঠান্ডা, মন প্রাণ জুড়িয়ে যায় একদম নিমিষেই। ইজ্জত আলীর ওখান থেকে মাল নিয়ে আসার পথে গোসল দিয়েছিল একবার নদীতে, এখন আবার দিচ্ছে, মনে শান্তি মিলছে না ঠিক। হঠাৎ পুকুরের পাড় থেকে কেউ বলে ওঠে, রুদ্র ভাই তোমার লুঙ্গি। রুদ্র কণ্ঠটা শুনে পাড়ের দিকে তাকায়, দেখে সিমরান দাঁড়িয়ে আছে। সিমরান তৌসিরের মেজো চাচা দিহান শিকদারের একমাত্র মেয়ে। মেয়েটা দেখতে বড্ড মায়াবী, গায়ের রং একটু চাপা হলেও মুখের গড়ন বেশ সুন্দর। রুদ্রের মনের কুঠিরে মাঝে মধ্যেই এই মায়াবী মুখখানা উকিঝুঁকি দেয়। তবে রুদ্র এই উকিঝুঁকিকে ততটা পাত্তা দেয় না। রুদ্র সিমরানকে দেখে বলে, কিরে তুই এন্না কি করস? আমি তো মিহুল রে কইছি লুঙ্গি দিতে। সিমরান লুঙ্গিটা কাপড় রাখার বাসে রাখতে রাখতে বলে, আমি আইতে চাইছি নাকি মিহুল পাঠাইলো, ও খেলাই যাইব। রুদ্রর কথা শুনে ভ্রু কুঁচকে বলে, একটা যুবতী মাইয়া হইয়া একজন যুবক গোসল করছে, তার মধ্যে তুই কোন বিবেকে আইলি? সিমরান চলে যাচ্ছিল কিন্তু থেমে যায়, ঘাড় ফিরে রুদ্রের দিকে তাকিয়ে বলে, আপনি নিজেরে যুবক দাবি করেন? হ করি, কেন? তোর কোনো সন্দেহ? বুড়ো হয়ে যাচ্ছেন, বয়স 30-এর উপরে, তাই কথা একটু সাবধানে কন। রুদ্র পানি থেকে উঠে সিঁড়িতে বসতে বসতে বলে, যখন আইসিস তাইলে এদিকে আয়, আমার পিঠে দুইটা ঘষা মার, গা ঘষানোর জাল দিয়া। সিমরান দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে নেমে জালে সাবান নিয়ে এক হাত রাখে রুদ্রের কাঁধে, অন্য হাতে পিঠে ঘষে দেয়। রুদ্র চোখ বুজে নিয়ে বলে, তা সিমরান, বাড়িতে দেখলাম ঘটক আইলো, তোর বিয়ার লাইগা নাকি? সিমরান রুদ্রের কথায় মেকি হেসে উত্তর দেয়, কি যে কন রুদ্র ভাই, আমার মতো কাইল্লা মাইয়ারে আর কে বিয়া করব যে বিয়া লাগবো? রুদ্রের খুব খারাপ লাগে সিমরানের নিজের প্রতি নিজের এমন উপহাস দেখে। রুদ্র কড়া গলায় বলে ওঠে, দূর, এমনে কইস না। তোর গায়ের রং একটু চাপা, কিন্তু তোর মতো সুন্দর গড়নের মায়ামি মাইয়া আছে নাকি এই দুনিয়ায় দুইটা? সিমরানের হাত থেমে যায় রুদ্রের কথাটা শুনে। সিমরান মুচকি হেসে বলে, মানুষ তো আর গরম দেখে না রুদ্র ভাই, সেই ঘুইরা ফিরা সাদা রঙই দেখে। রুদ্র আলতো সুরে বলে, না রে বোকা, এমন না, কেউ কেউ চেহারার মায়াটাও খুঁজে দেখে, অনুভব করে, তারপর ভালোবাসে। রুদ্রের কথায় সিমরান চুপ করে যায়। রুদ্র ভাইয়ের সাথে কথায় পারা মুশকিলের কাজ। সিমরান কেন, ওর নানা কবর থেকে উঠে এসেও পারবে না ওর সাথে কথায়। কাজে পারদর্শী না হলেও ভালো মতো কথায় এক্কেরে 100তে কোটি। সিমরান কিছু সময় চুপ থেকে এবার আবদার এঁটে বসে, রুদ্র ভাই, আমি আপনার পিঠ ঘষে দিলাম, আপনি এর বদলে আমায় শাপলার ব্যাট এনে দেবেন বিকালে? রুদ্রর কথায় বলে, বিকালে পারতাম না, তোর লাইগা গোসল কইরা গিয়া এখন আবার ভিজতাম নি হাঁটু পানিতে নামিয়া, কাল আনবনে কতটা। আচ্ছা। এই বলে সিমরান জাল রেখে হাত ধুয়ে নিয়ে বলে, আমি যাই। রুদ্র মাথা নাড়িয়ে বলে, যা। সিমরান চলে যেতে নেয়, তখনই রুদ্র পিছন থেকে ডেকে বলে, এ সিমরান, নয়া ভাবি কেমন রে, মানে ভাবমূর্তি আর কি? সিমরানকে নাঝার কথা জিজ্ঞেস করায় ও হতাশার সুরে বলে, কেমন জানি রুদ্র ভাই, খুব কম কথা বলেন, কাজ ছাড়া একটা শব্দ ব্যয় করেন না, একদম চুপচাপ। রুদ্র ভেলকি মেরে বলে, ব্যয় করব কেন, তৌসিরের বউ বইলা কথা না? সিমরান আলতো হেসে উঠে রুদ্রের কথায়, তারপর বলে, হয়েছে, আপনি এবার তাড়াতাড়ি উঠে আসেন, বড় ভাইজান অপেক্ষা করতেছে ভাত খাইব বইলা। এই বলে সিমরান চলে যায়। সিমরানের যাওয়ার পানে স্বপ্নাবিষ্ট চোখে তাকিয়ে রুদ্র শুধু একটা আকাশচুম্বী হাসি দেয়। রাত 10টার কাছাকাছি খাওয়া দাওয়া শেষ হয়েছে এই খানিকক্ষণ আগে শিকদার বাড়িতে। নাজা এখন নিজেদের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে, ফুরফুরে হাওয়া বইছে চারিদিকে, বেশ ভালোই লাগছে। বারান্দা ওর প্রিয় জায়গা, হোক তা যে কোনো স্থানের। বারান্দায় দাঁড়িয়ে আকাশপানে চেয়ে নিজের ভেতর থাকা যত না বলা কথা, যত অভিযোগ, যত কষ্ট সব বলছে রবকে। বারবার আকাশের দিকে তাকিয়ে নিজের মনের না বলা, নিজেকে না বলা কথাগুলো চোখের অসহায় দৃষ্টিতে রবকে বলার যে শান্তি, তা মহা অমৃতেরও ঊর্ধ্বে। ও সূরা বাকরায় পড়ছিল নিশ্চয়ই, আমি তোমার আকাশের দিকে মুখ ফিরিয়ে দেখাকে লক্ষ্য করি। নাজা যেদিন থেকে পড়েছিল সেদিন থেকে হতাশ হলে
কষ্টে বিধ্বস্ত হলে আকাশপানে চেয়েই নিজের ভেতরকার অশান্তি দূর করে। তৌসিরের করা অমানবিক বিষয়গুলো নাজহাকে নিদারুণ যন্ত্রণায় পোড়ায়। ভাবতে ভাবতেই হতাশায় মারায়, চিত্ত ফেটে যায় শূন্যতার আগুনে। যে কি করে আস্ত একটা জীবন পার করবে এই অমানুষের সাথে, যার কিনা কোনো দায়িত্ব জ্ঞান নেই, যার প্রধান কাজ পয়সা বাঁচানো, যে নিকৃষ্টতার অতল গহ্বরে লুকিয়ে থাকা শয়তানি আত্মা। নাজহার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। না, এভাবে থাকা যায় না। এই মানুষের সাথে আর যাই হোক সংসার হয় না। এটা তো অন্যায়, নাজহার সাথে তো খুব অন্যায় হচ্ছে। কিভাবে ও এমন মানুষের সাথে গোটা জীবন থাকবে? আচ্ছা, নাজহার কি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত? কোথায় যাবে? বাড়িতে? না, ওই বাড়িতে নাজহার কখনোই যাবে না, যে বাড়ির লোকজন ওকে পণ্যরূপে বিলিয়েছে, একজন অমানুষের হাতে তুলে দিয়েছে। তাদের কাছে আর যাওয়া যায় না। তাহলে কি ইংল্যান্ডে যাবে? ও চাইলে পারবে যেতে। মাকে যদি একবার বলে, তুমি আমায় এখান থেকে নিয়ে যাও, তবে মাসখানেকের ভেতর ব্যবস্থা হয়ে যাবে। কারণ ওর মা সেখানকার একজন বড় বিজনেসম্যান, তার কাছে এগুলো পানি ভাত। কিন্তু নাজহা বলতে পারবে না। মাকে যে ঘৃণা করে, বড্ড ঘৃণা করে ও। ছোটবেলায় যখন ওকে ছেড়ে ভাইকে নিয়ে গিয়েছিলেন, সেই থেকে আর কোনো সাক্ষাৎ, কোনো কথা তাদের মধ্যে হয়নি। মাকে শেষ কথাটা বলেছিল ছোট্ট নাজহা, তুমি যেও না আম্মু, তুমি চলে গেলে আমার কি হবে? সেদিন নাজহার এই কথায় কোনো রাগ ছিল না, ছিল আক্ষেপ আর আকুতি। কিন্তু ওর এই অসহায় আকুতি ওর মা শোনেননি। তিনি চলে গিয়েছিলেন নিজ গন্তব্যে। তারপর হতে আর মা বলতে কেউ আছে পৃথিবীতে। নাজহা ভুলতে চেষ্টা করছে, তবে ভোলার চেষ্টা করলেই কি আর ভোলা যায়? মাঝে মধ্যে সেই ঠিক মনে পড়েই যায়। মা তো নারীর টান বলে কথা, যখন মনে পড়ে তখন ভেতরটায় তোলপাড় শুরু হয়ে যায়। মনে হয় কেউ অন্তরটা টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে। এই খণ্ডখানিক ভাবনা মস্তিষ্কে আটকেই নাজহার চোখের কোণে বিন্দু পরিমাণ জল জমে, কিন্তু তা গড়ায় না। কান্নায় নাজহা অভ্যস্ত নয়। নাজহা মানে জীবন, মানেই বাস্তবতা, আর বাস্তবতা কখনোই সুখের হয় না। তা সবসময় কিছুটা দুঃখ, কিছুটা আনন্দ আর তিক্ততায় নিয়ে আয়োজিত। এই পৃথিবী সুখের জন্য বরাদ্দ না, এটা কেবল একটা যুদ্ধক্ষেত্র ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়া সেই জায়গা যেখানে আদম আলাইসাল্লামকে শাস্তির জন্য পাঠানো হয়েছিল। তাহলে এই জায়গায় আমরা কিভাবে সুখ চেয়ে বসি? সুখ বলতে কিছু নেই, নিজের মনকে বোঝাতে পারলেই ফিতনাহীনে বাঁচা যায়, ব্যাস এতটুকুই। এমন সময় হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ নাঝার কানে ভেসে ওঠে, কি তালো তালুকদারের মাইয়া, জিনটিন ঘাড়ে তোলার শখ হয়েছে নাকি তোমার? তৌসিরের কথাখানি শুনে গায়ে ফুসকা পড়ার মতো একটা অনুভূতি হয় নাজহার, কিন্তু কোনো উত্তর দেয় না। চুপচাপ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। এই লোকের সাথে যতটুকু কম কথা বলা যায় ততটুকুই কল্যাণজনক নিজের জন্য। তৌসির নাজহার চুপ থাকতে ভুরু কুঁচকায়। মাইয়াডার কি হইল? সারাদিন তো ফ্যাত ফ্যাত করে, কিন্তু আজ কথার উত্তর দিল না যে। সভ্য জিনটিন ভর করলো নাকি আবার? তৌসিরের মোটেই পছন্দ হলো না এমন নীরবতা। এই নীরবতা বিরক্তকর তৌসিরের জন্য। সত্য অর্থে তৌসিরের নাজহার সাথে কথা বলতে ভালোই লাগে। কথায় কথায় ওকে রাগিয়ে দেওয়া, ওর রাগ দেখা, এগুলো অভ্যাসের মধ্যে পড়ে যাচ্ছে ইদানিং। তৌসির মেকি হেসে নাজহার পাশে গিয়ে দাঁড়ায়। কিছুটা দূরত্ব নিয়েই দাঁড়ায়, কাছে দাঁড়ালো না। পরে না বেইজ্জত করে দেয়, তাই বেইজ্জত হওয়ার চেয়ে ইজ্জত নিয়ে বাঁচাটাই উত্তম। তৌসির কিছু সময় চুপটি করে দাঁড়িয়ে রয়, একেবারে সাধু বাচ্চার মতো। কিন্তু সাধু তকমা তো আর তৌসিরের সাথে যায় না। তাই মাথাটা কাত করে নাজহার ন্যায় তাকায়। নাজহার ভাবমূর্তি বোঝার চেষ্টা করে, ভালো নাকি খারাপ নাকি মধ্যম। কিন্তু না, তৌসির বুঝতে পারে না ওর ভাবমূর্তিটা। কোনো হালারপুতের মুখ থেকে একখণ্ড গান শুনেছিল, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। যখন শুনেছিল তখন বোঝেনি এই গানের মর্ম। তবে আজ বুঝলো বটে এই গানের মর্মখানি। মাইয়া মানুষের মন আর মুড বোঝা বেশ কঠিন একখানা কর্ম। অল্প সময় চেয়ে থেকে সোজা হয়ে দাঁড়ায়। তারপর আকাশপানে দৃষ্টি নিবদ্ধ রেখে বলে, তুমি বড়ই স্বার্থপর তালুকদারের মাইয়া। দুঃখ দরদ নাই বিন্দু পরিমাণও তোমার ভেতরে। নাজহা নিজের বিরুদ্ধে এমন অসহ্য বাণী শুনে থমকালো সামান্য। তৌসিরের তো মানব নাকি, ওকে দুঃখ দরদ শেখাচ্ছে? না, এবার আর মানা যায় না। কিছু না বললে নিজেকে অপমান করা হবে। সে আস্ত মানুষ কুপিয়ে হাত লাল করে সে দুঃখ দরদ দেখাচ্ছে। নাজহা হালকা ঘাড় ঘুরিয়ে তৌসিরের দিকে দুর্ভেদ্য চোখে চেয়ে বলে, আপনার সাথে আমি কি করেছি যে এমন কারণহীন কথা ফরমাচ্ছেন? তৌসির আকাশ থেকে দৃষ্টি সরিয়ে এক নজর প্রণয়াভিত নয়নে তাকায় নাঝার শোধাময় মুখপানে। এক নজর তাকিয়ে ঠিক চোখের পলক সরাতে পারে না বিধায় ওর পানে চেয়ে থেকেই মৃদু সুরে ধারণ করে, এই যে আজ সকালে আমি ক্লান্তিতে মাছের মতো হুতিয়া বিছানায় ছটফট করলাম, সামনে থেকেও তো একবার জিগাইলা না কি হয়েছে আপনার? নাজা তৌসিরের কথায় যৎকিঞ্চিত হাসে, যদিও উক্ত কথাটা হাসির নয়।
তবে নাজহার কাছে তা তাচ্ছিল্যকর একটা কথা যার কোনো ভিত্তি নেই। ও খেয়ে আর কোনো কাজ পাচ্ছে না যে ওকে এসব জিজ্ঞেস করবে। নাজহা সবসময় টাস টাস উত্তর দিতে অভ্যস্ত, তাই অভ্যাস মতো আকাশে ন্যায় তাকেই চটজলদি উত্তর দেয়। আপনি ছটফট কেন? যদি মরেও যান আমি নিজ ইচ্ছেই আপনার লাশেও চোখ বুলাবো না। জিজ্ঞেস করা তো অনেক দূরের বিষয়। নাজহার কথাটা শুনে প্রথমে খারাপ লাগে না, কিন্তু যখন দ্বিতীয়বার ওর কথাটা ভালোভাবে বোঝে তখনই কেমন লাগে তৌসিরের প্রাণকেন্দ্রে। নাজহা ওকে পছন্দ করে না, তৌসিরও তো ওকে পছন্দ করে না, কিন্তু তাই বলে এভাবে এত কঠিন কথা বলা যায় নাকি? হয়তো যায়। তাই তো নাজহা টাস করে এই পানি বুনে নিল। তৌসির ওর কথায় ম্লান হেসে বলে, লাশ দেখবে কি, দেখা গেল লাশই পাইলা না। নাজহা ওর কথায় শক্ত গলায় বলে, না পাওয়াই ভালো, পেলে দেখা গেল আপনাদের মতো মানুষের জন্য দোয়া দারুদ সিন্নি কত কি করতে হয়, এগুলোর যোগ্য তো আপনারা না, তাই লাশ না পেলে আরো ভালো। তৌসির দীর্ঘশ্বাস আড়াল করে বলে ওঠে, একটা হাসা কথা কই তালুকদারের মাইয়া, শুনবা? বলুন। তোমারও আমার একটু পছন্দ না, তোমারে দেখলেই বিষ বিষ লাগে, মন চাই ধরে তোমায় ইচ্ছা মতো কয়েক কূপ দেই। তৌসিরের কথায় নাজহা থমকায় না, কারণ ও জানে এটা ভালো করেই। ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ঝুলে তাচ্ছিল্যপূর্ণ চোখে তৌসিরের ন্যায় খানিকক্ষণ তাকিয়ে রয়। তারপর বলে, তাইলে কুপান, আমি তো আপনার কেনা পণ্য, যা ইচ্ছা করতে পারবেন, অভিযোগ করব না। নাজহার এই অসহায় কথাটা ঠিক যেন মানতে পারে না তৌসির। কেমন জানি লাগে, তাই দীর্ঘশ্বাস ফেলে বলে, আজ এত নরম ফ্যাত করছো না কেন? লাংয়ের কথা মনে টনে পড়লো নাকি? লাং শব্দ শুনেই নাঝার মগজ ফাটতে শুরু করে। এইসব বাজে ইঙ্গিতের কথাবার্তা নাঝার শুনলেই গায়ে ফুসকুড়ি পড়ে। বিষাক্ত চোখে তৌসিরের দিকে তাকাই, ওর নাসিকার ডগায় মুহূর্তে একগুচ্ছ রাগ জমে। ফ্যাত করে বলে ওঠে, নিজের নিকৃষ্ট ভাবনা আর জবান সামলে রাখুন। তৌসির ওর কথায় তীক্ষ্ণ চোখে ওর ন্যায় চায়, মনে মনে বনে, এই তো চইলা আইছে আমার নাগিন নিজের আসল রূপে। তৌসির গাছাড়া ভাব নিয়ে বলে, সে আমি সামলাই রাখি, কিন্তু তোমার সামনে আইলেই বেসামাল হইয়া যায়, এতে আমার কোনো দোষ নাই। আপনার এই জবান একদিন পচে গলে পড়বে, যে অবস্থায় কথাবার্তা আপনার। নাঝার এই অভিশাপমূলক কথায় বড্ড বিরক্ত হয় তৌসির। গাদ্দারের মতো একখানা কথা কইল এই মাইয়া। তৌসির তিক্ত সুরে বলে ওঠে, ডাকাইতের ঘরে ডাকাইতে দেখতাছি বাপ চাচার মতো গাদ্দারিতে উস্তাদ, জামাইরে এমন অভিশাপ দেশ, গজব পড়ব তোর এই ঠাডা পড়া জবানে। নাজহা দাঁত চেপে তৌসিরের কথার পিঠে বলে, আগে যদি জানতাম এতটা খারাপ আপনি, তাহলে আপনার নামে কবুল না পড়ে বিষ খেতাম। তৌসিরও কি কম যায় নাকি? ও সোজা উত্তর শোধায়, আগে খাস নাই তাহলে এখন খা, দিতামাই না বিষ। নাজহার এক মুহূর্ত দাঁড়ায় না, বারান্দা থেকে চলে আসে। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা সম্ভব নয় ওর পক্ষে। যাওয়ায় তবে বলে যায়, সি সি, এত মুনাফিক, এত মুনাফিক। নাজহার যাওয়ার দিকে তাকে তৌসির বুক চিরে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কুত্তার বাইসা কুত্তার মতো ঘেউ ঘেউ না করিয়া সাপের মতো ফ্যাত ফ্যাত করে কেন? এই বলে চারপাশে বিরক্ত নিয়ে এক পলক চোখ বুলায়, তারপর নিজেও রুমে যায়। এখান থেকেই বা কি করবে? তৌসির ঘুমিয়ে আছে নিচে পাটিতে, ওর বাহুতে এলোমেলো চুলে শুয়ে আছে নাজহা। হাজারবার বললেও নাজহা বিছানায় যাবে না। ওর কথা, প্রথম দিন যখন নিচে ঘুমানোর কথা বলছেন, তাইলে নিচেই ঘুমাবো। তৌসির কি আর করবে? ও কি কখনো পারবে নাজহার ঘাট তেরামির সাথে? না, তা কখনোই পারা সম্ভব নয়। তৌসিরের নানা কবর থেকে উঠে এসে তর্কে পারবেন না, আর তৌসিরের পক্ষে পারা তা তো অনেক দূরের বিষয়। তাই নিজেও নিচে চলে এসেছে, নাজহাকে নিজের বক্ষে টেনে নিয়ে বেদম ঘুমে তলিয়েছে। নাজহাও ঘুমাচ্ছে, সাথে ওর বিড়ালগুলোও আছে, ওদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পেট উল্টে শুয়ে। তৌসিরের সারাটা শরীর ব্যথা করে নিচে ঘুমাইলে, কিন্তু নাজহার ঘন কেশতরঙ্গে নাক মুখ ডুবে ঘুমানোর লোভ যে সামলাতে ব্যর্থ ও। তাই তো এত কষ্টের সহিত নাজহার পাশেই থাকে। নাজহার চুলে মুখ ডুবিয়ে ঘুমালে মনে হয় এটাই অমৃত নিদ্রা। তৌসির গভীর ঘুমে ডুবে থাকলেও ওর ভেতর ভেতর এক অদ্ভুত জাগরণে তাড়িত আছে এখন। হঠাৎই কানে আছড়ে পড়ে এক ঝনঝন শব্দ, নূপুরের ঠনঠন ধ্বনি। মনে হয় কেউ অদৃশ্য পায়ে ওর মাথার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি পায়ের শব্দ মনে হচ্ছে মৃত্যুর ঘণ্টাধ্বনি, অশরীরী নৃত্যের মন্দ্রস্বর। স্বপ্নে আচানক ওর চোখের সামনে উন্মোচিত হয় এক ভয়াবহ দৃশ্যপট। আগুনে দাউ দাউ করে জ্বলছে চারদিক। শিখার লেলিহান জিহ্বা আকাশ ছুঁতে চাইছে, বাতাসও হয়তো কাঁপছে দগ্ধ মাংসের করুণ গন্ধে। সেই অগ্নির ভেতর দাঁড়িয়ে আছে এক নারী, নগ্ন অর্ধজ্বলন্ত দেহ, দগ্ধ চামড়ার গন্ধে চারিদিক ভারী হয়ে উঠেছে। সেই নারী আত্মচিৎকার করছে, কিন্তু এই চিৎকার মানুষের কম, মৃত আত্মাদের কবর ফাটা হাহাকার মনে হচ্ছে বেশি। তার পাশে এক অর্ধবয়স্কা নারীকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের অমানবিক হাত। সেই নারীর বুক ফাটা কান্না আকাশকে ফাটিয়ে দিতে চাইছে, কিন্তু আগুনের শব্দে তা গিলে খাচ্ছে শূন্যতা।
লুটেরা দানবেরা তার ইজ্জত ছিঁড়ে খাচ্ছে শকুনের মতো, রক্ত ঝরছে মাটিতে, আবার সেই রক্ত মিশে যাচ্ছে অগ্নির তীব্রতায়। সবকিছু মিলে এক শয়তানি রঙে রঞ্জিত হচ্ছে দিগন্ত। তবে এই চিৎকারগুলো কখনো তামিলের অচেনা সুরে, আবার হঠাৎ বাংলার কান্নার রূপ নিচ্ছে। ভাষা বদলাচ্ছে অথচ যন্ত্রণা একই, রক্ত, আগুন আর ধর্ষিত আত্মার হাহাকার। শব্দগুলো মিশে যাচ্ছে মৃত্যুর গর্জনে, মনে হচ্ছে পৃথিবী ভেঙে পড়ছে ওই মুহূর্তে ধ্বংস হয়ে। তৌসিরের নিদ্রিত বুক হু হু করে ওঠে, ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কপাল কুঁচকে রয়, শ্বাস আটকে গেছে গলায়। স্বপ্ন আর বাস্তবের সীমারেখা গুলিয়ে যাচ্ছে, মনে হয় তৌসির এই দগ্ধ মাঠে দাঁড়িয়ে আছে। রক্ত, আগুন, আর্তনাদ সব মিলিয়ে চারপাশ এক শয়তানি মহাযজ্ঞে পরিণত হয়েছে। এই স্বপ্ন বারংবার তৌসিরকে এসে দেখা দেয়। এই স্বপ্ন তৌসিরের কাছে কোনো স্বপ্ন নয়, বরং মনে হয় ওর জাহান্নামের দরজা হঠাৎ খুলে গিয়ে ওকে নিজের ভিতর গিলে নিচ্ছে।